আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটির শুরু থেকে রবি এই 3 দিন একই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। এই কথাটি জানিয়ে শুরু করছি। দর্শক, সম্প্রতি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেয়া অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেনের দপ্তর পরিবর্তন করে দেওয়া হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তিনি সহ মোট 4 জন আজ নতুন করে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন। পুনর্বণ্টন করা হয়েছে আরও কয়েকজনের দায়িত্ব। দলীয়করণের বৃত্ত ভেঙে পেশাদার ও জনবান্ধব প্রশাসন গড়তে সচিব থেকে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্পের পরিচালক পদে আনা হচ্ছে পরিবর্তন। এদিকে ফোনালাপে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ছাত্র আন্দোলনের 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশু ও 4 জন সাংবাদিক সহ 650 জন নিহত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এদিকে 15 আগস্ট কাউকে বিবস্ত্র করা, কারো মোবাইল ফোন চেক করা বা কারো গায়ে হাত তোলার মতো ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম বলেছেন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো ছাত্র জড়িত থাকলে তাদেরকে বহিষ্কার করা হবে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছে এক সময়ের প্রবল প্রতাপশালী শেখ হাসিনা সরকারের। তারপর থেকেই বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠে আসে ভারতীয় কিছু গণমাধ্যমের বিরুদ্ধে। এমন একটি বাস্তবতায় আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো কোন পথে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, টিভিএন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। এছাড়া চট্টগ্রাম থেকে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবেন, কিছুক্ষণের মধ্যেই তিনি যুক্ত হবেন। তিনিও যুক্ত হলে তার সাথে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব এবং তার আলোচনাও শুনব। দর্শক, একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনিও চাইলে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনি আজকের যে সম্মানিত আলোচকদের কাছে আপনি প্রশ্ন রাখতে পারেন। পাশাপাশি আপনার যে মতামত আছে সেটিও আমাদেরকে খুব ছোট্ট করে জানাতে পারেন। যাচ্ছি আলোচনায়। কোন পথে বাংলাদেশ, এই শিরোনামে মাসুদ শুরুতে আপনার কাছে আসতে চাই। আমরা বেশ কিছু আমরা একটি উন্নত বাংলাদেশ, প্রকৃত গণতন্ত্র বলতে আমরা যেটি বুঝি, সেই লক্ষ্যে ছাত্র জনতা আপনারা নেতৃত্ব দিয়ে সেটিকে সফল করেছেন। সেই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সূত্র ধরে আমরা আজকে কয়েকটি ঘটনা লক্ষ্য করলাম। নিশ্চয়ই সেটি আপনি অবগত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বা সহ সমন্বয়ক যারা ছিলেন, কেউ সকলে না, পদত্যাগ করেছেন, বিভিন্ন কারণের কথা বলছেন। এটি একটু শুরুতে আপনার কাছ থেকে জেনে নিতে চাই, কেন এই পরিস্থিতি হলো। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ দর্শকদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। দেখেন, বাংলাদেশে ছাত্র জনতার একটা বিপ্লবের মধ্য দিয়ে ছাত্রদের নেতৃত্বে এদেশের মানুষ রাজপথে নেমে এসে একটা প্রবল প্রতাপশালী ফ্যাসিস্ট রেজিমকে পতন ঘটিয়েছে। বাংলাদেশের এই প্রক্রিয়াটা আসলে হচ্ছে একটা ফ্যাসিজম বা ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি হওয়ার জন্যে এবং হচ্ছে স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার জন্য সাংবিধানিকভাবেই হচ্ছে ওই পথ তৈরি করা। এখানে প্রশাসন ব্যবস্থা, ইনস্টিটিউটগুলো এমনভাবে তৈরি করা যাতে হচ্ছে কেউ চাইলেই স্বৈরাচার হয়ে উঠতে পারে এবং কেউ চাইলেই একবার ক্ষমতায় এসে প্রক্রিয়াগুলো এরকম। আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের একটি লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে, একটি সীমানা অর্জিত হয়েছে, কিন্তু এই দেশের মানুষ স্বাধীনতা পায়নি। জি, আপনারা আন্দোলনের সময় যে পতাকা হাতে তুলে নিয়েছেন, কপাল থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় পতাকার তো একটি শক্তি আছে, একটা মর্যাদা আছে। সেই মর্যাদা সমুন্নত রাখার জন্য যে প্রচেষ্টা, সেই জায়গাটি, সেই মর্যাদা, পতাকার মর্যাদা এবং হচ্ছে সীমানার মর্যাদা, সাথে সাথে 30 লক্ষ শহীদের রক্তের মর্যাদা রাখার জন্য আমাদের দরকার হচ্ছে একটি স্বাধীন, সার্বভৌম এবং হচ্ছে সাম্য ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র। বারবার কিছু রাজনৈতিক দলের যে সরকারগুলো এসেছিল, তারা বারবার ক্ষমতায় এসে নিজেদের স্বৈরাচারী মনোভাব পোষণ করে এবং তারা এটাতে থাকতেই পছন্দ করে। তারা বারবার সুযোগ পেয়েছে, আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, বিএনপি সুযোগ পেয়েছে, জাতীয় পার্টি সুযোগ পেয়েছে,
জামাতে ইসলামী সুযোগ পেয়েছে, কিন্তু কেউই রাষ্ট্রের এই ইনস্টিটিউটগুলোকে শক্তিশালী করার কোনো প্রক্রিয়ায় হাত দেয় নাই। তারা বারবার এই ইনস্টিটিউটগুলোকে ব্যবহার করে এই দেশে কীভাবে আরও বেশি দিন ক্ষমতায় থাকা যায়, কিভাবে মানুষের উপর নিপীড়ন করে ক্ষমতায় থাকা যায়, সেই চেষ্টা চালিয়ে আসছে। এখন যখন একটি প্রক্রিয়া এসেছে যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এই ইনস্টিটিউটগুলো সংস্কারের কথা বলছি, এটা আমরা কথা বলছি হচ্ছে ছাত্রদের সমন্বিত শক্তির জায়গা থেকে, ছাত্র জনতার সমন্বিত শক্তির জায়গা থেকে, যেখানে এদেশের মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী সবাই সমর্থন দিচ্ছেন। এই বিষয়টাই এখন হচ্ছে আওয়ামী লীগ সহ এবং হচ্ছে যারা এতদিন স্বৈরাচারী মনোভাব পোষণ করে আসছে সকলের এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। যদি এই সংস্কারটা হয়ে যায় তাহলে হয়তো তারা আরেকবার হচ্ছে নিজেরা যেই ক্ষমতায় আসুক সে আবার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার যদি হয়ে যায় সেটি কেন বলছেন, এটি তো হতেই হবে। হ্যাঁ, হতেই হবে। রাজনৈতিক আমি বলতেছি হচ্ছে যখন তারা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা চাচ্ছে হচ্ছে তখনই তারা যেন আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পথ বন্দোবস্ত করতে পারে এবং এই দেশের মানুষকে আরেকটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে তারা এখন হচ্ছে ছাত্রদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করতেছে, একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে। সমন্বয়করা কেন সরে গেলেন? ওই জায়গা থেকে বলতেছে আমাদের এখানে সমন্বয়ক তো কোনো নির্ধারিত হবে না, যে যেখানে আন্দোলন করেছে সে সেখানে তাকে আমরা যে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করতেছি, ঠিক আছে আপনারা একটা লিস্ট দেন, আমরা ওই লিস্টটা পাবলিশ করতেছি, এভাবে হয়েছে, কোনোটা আমরা নির্ধারণ করে দিইনি। এখন হচ্ছে ওই যে বিভ্রান্তি করা, আমি যেটা বলছি বিভ্রান্ত করা, এবং ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করা, যদি এই সমন্বয়কদের মধ্যে বিভাজন তৈরি করা যায়, ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করা যায়, তাহলে যে বিপ্লবটা হয়েছে, যেই রাষ্ট্র সংস্কারের কথা, যে ইনস্টিটিউট সংস্কারের কথা বলে এই দেশে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে ব্যর্থ করা যাবে এবং তারা আরেকবার দেশি বিদেশি শক্তি এতদিন যে সুযোগ সুবিধা নিয়ে এই দেশটাকে লুটেপুটে খেয়েছে তারা সেই সুযোগটা পাবে। কিন্তু যদি সংস্কারটা হয়ে যায়, আর এই সংস্কারটা তখনই হবে যখন ছাত্র জনতা 5ই আগস্টের আগ পর্যন্ত যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেভাবে ঐক্যবদ্ধ থাকলে এই সংস্কারটা অবশ্যই হবে এবং কেউ চাইলেই কোনো দেশি বিদেশি চক্রান্ত করে চাইলেই তারা এই সংস্কার মানে এখানে এই পর্যায়ে আব্দুল হান্নান মাসুদ একটু ছোট্ট করে শুনতে চাই, এরপরে পরবর্তীতে আবার শুনবো যে ধরুন কেউ বিভ্রান্তিকর তথ্য অথবা প্ররোচিত করলো অথবা নানা ধরনের ষড়যন্ত্র যেগুলো আপনারা এখন বলছেন, কিন্তু ছাত্র জনতাকে আমরা 5ই আগস্ট পর্যন্ত যেভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে একতাবদ্ধ দেখেছি, সেটি তো সেই জায়গাতে নতুন করে এই যে চ্যালেঞ্জগুলো সেটা তো চাইলেই আপনারা নিরসন করতে পারেন। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমি এটাও বলতে চাচ্ছি হচ্ছে ছাত্র জনতার কাছে তখন একটা ছিল যে হচ্ছে তাদের মধ্যে একটা বিষয় এখন বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি মাধ্যমে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভাজন তৈরির জন্য, যে তোমাদের তো অর্জিত হয়ে গেছে, সরকার পড়ে গেছে, তোমাদের বিচারও হবে, সো তোমরা এখানে আর এইটা থাকার দরকার কি। বাট বাস্তবতা হচ্ছে আমাদের তো জায়গা এটা না। আমরা এক দফার যখন ঘোষণা দিয়েছি আমরা বলেছি হচ্ছে এই রাষ্ট্রটাকে আমরা এমনভাবে সংস্কার করব যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। সো বিষয়টা হচ্ছে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছে তোমাদের দায়িত্ব শেষ। বাস্তবে আমরা ছাত্রদের দায়িত্ব শেষ হয়নি, এখন দায়িত্ব আরো বড়, এখন আরো বেশি ঐক্যবদ্ধ থেকে একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দিতে হবে। এই জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, রাষ্ট্রটাকে যাতে হচ্ছে আর কেউ লুটোপুটে না খেতে পারে এমন ভাবে সংস্কার করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আরও অনেকগুলো প্রশ্ন আছে, পর্যায়ক্রমে সেগুলো শুনবো। আব্দুল হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। নাজমুল আশরাফ ভাই, আসতে চাই, বিপ্লব বা যে ছাত্র জনতার আন্দোলন তাদের মূল লক্ষ্যটাই হলো রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পচন ধরেছে সেই পচন রোধ করা এবং সত্যিকার অর্থে গণতন্ত্র কিংবা কল্যাণমুখী রাষ্ট্র বলতে যা বুঝি সেরকম একটি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবেন। স্বপ্নটি অনেক বড়। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। দেখেন, ওনারা যে অসাধ্য সাধন করেছেন, 16 বছরের একটি স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার, অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার এবং অন্যায়, দুর্নীতি, নির্যাতন, শোষণ, বঞ্চনা, বৈষম্য যা কিছু সব উপাদানই এর মধ্যে ছিল এই 16 বছরের শাসনামলে। সেই সরকারকে আমাদের যেসব বড় বড় রাজনৈতিক দল তারা কাবু করতে পারে নাই, ছাত্ররা কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং ছাত্রদের ইতিহাস ঐতিহ্য আমরা জানি, সেই 52 থেকে বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে যত ধরনের ছাত্রদের কোনো আন্দোলন বিফল হয়নি, এটা আবারও প্রমাণিত হলো। এবং এবারেরটি অনেক কঠিন ছিল, কারণ যেভাবে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল এবং রাষ্ট্রের সকল শক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকেছিল, দেশি এবং বিদেশি শক্তির জোরে, প্রতিবেশী দেশের সমর্থনে, মদদে এবং নানান রকমের অংশগ্রহণও ছিল তাদের, সেই রকম একটি সরকারকে ফেলে দেওয়া, পতন ঘটানো চারটিখানি কথা না। আমরা কিন্তু এই টানা 16 বছর বিএনপি সবচেয়ে বড় দল আওয়ামী লীগের পরে,
তখনকার বাস্তবতায়। সেই দলটি তাদের অনেক সহযোগী দল আছে, সব মিলে কিছুই করতে পারে নাই। তখন তারা বলতো যে আমরা তো শুধুমাত্র একটি সরকার বা সরকারি দলের বিরুদ্ধে আন্দোলন করছি না, বা আমাদের প্রতিপক্ষ শুধু একটি সরকার না, গোটা রাষ্ট্র। ফলে রাষ্ট্রের যে ক্ষমতা শক্তি সেটা তো অপরিসীম মানে একটা দেশের মধ্যে। আবার সেই রাষ্ট্রের সাথে আরও একটি বড় রাষ্ট্র আছে, তাদের শক্তি যুক্ত হয়। ফলে দুটি রাষ্ট্রের যুক্ত শক্তির বিরুদ্ধে আন্দোলন করে জয়ী হতে পারছি না। এটা বিএনপি বলতো, কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে সেটা অসম্ভব জনগণের সমর্থন থাকলে এবং সেই অঙ্গীকার, সাহস এবং লক্ষ্য যদি স্থির থাকে, সেটা তারা করেছেন। এখন এই বিপ্লব হয়ে গেছে, স্বৈরাচারের পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ওনাদের যে লক্ষ্য আমূল পরিবর্তন, সংস্কার, সেটি কিন্তু অনেক বড় কাজ এবং সেটা একদিনে, দুদিনে, এক মাসে, 2 মাসে সম্ভব না, দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। ওনারা সেটা শুরু করে দেবেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে তাদের সহযোগিতা করে সেই কাজটা তারা করবেন। কিন্তু সংস্কার বলতে আমরা যা বুঝি, আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই, শাসন ব্যবস্থার সংস্কার চাই, বিচার ব্যবস্থার সংস্কার চাই এবং খাতওয়ারি সবকিছু সংস্কার। এখানে নাজমুল সাহেব একটি আমাদের আব্দুল হান্নান মাসুদ খুব চমৎকার করে বললেন যে আসলে আমাদের যে দেশ থেকে বা দেশের বাইরে থেকে কোনো সমন্বয়ক অথবা ছাত্র জনতাকে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এটাকে রোধ করার কি উপায়? বিভ্রান্তির জায়গায় আসার আগে আমি ওই জিনিসটা এক লাইনে শেষ করি। এর জন্য কিন্তু আপনার আইনগত, সাংবিধানিক এবং আরও অনেক নিয়ম কানুন বিষয়ক পরিবর্তন আনতে হবে। তার কতটুকু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার করতে পারবে, হয়তো অনেক কিছু তারা করবে যেগুলো পরবর্তীতে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ এসে সেগুলোকে বৈধতা দেবে। সেই কাজে ওনারা সবচেয়ে বড় শক্তি এই সরকারের। তারা সরকারের অংশ হয়েছেন, সরকারের সহযোগী হিসেবে আছেন, মাঠে আছেন, সব ক্ষেত্রে আছেন। কিন্তু এই যে বিশাল অর্জন এবং সাফল্যটা তারা পেয়েছেন, সেটা নস্যাতের ষড়যন্ত্র তো হবেই। যারা পরাজিত হয়েছে, দেশি বিদেশি শক্তি, তারা তো নস্যাৎ করার চেষ্টা করবেনি। একই সাথে ওনাদের মধ্যে ঢুকে গিয়ে এই যে ভুয়া সমন্বয়ক ধরা পড়ছে, ওনারা জানেন না এমন সব লোক সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে নানান রকমের অপকর্ম করছে। এই যে দখল, চাঁদাবাজি, বিভিন্ন জায়গার অঘটনগুলো ঘটছে, যেগুলো ওনারা বলছেন যে ওনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কিন্তু আন্দোলন করার সময় তাদের যে পরিকল্পনা এবং কাঠামো ছিল সংগঠনটির, এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে সেটি আরও সুসংহত করতে হবে। ফলে ওনাদের সমন্বয় কারা, কোন অঞ্চলে কারা দায়িত্বে আছেন, কার কী পরিচয়, এটি যদি সবাই জানে, তাহলে কিন্তু বহিরাগতরা ঢুকতে পারবে না, ভুয়া পরিচয় দিয়ে কেউ তাদের বদনাম করতে পারবে না। সেই জায়গাটা ওনাদের হয়তো পরিকল্পনা করছেন নিশ্চয়ই, সেটা আরও স্পষ্ট করা দরকার। কারণ যে কেউ বৈষম্যের নাম দিয়ে, সমন্বয়ক নাম দিয়ে যে কোনো অনাচার করতে পারে। এবং ওনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছিলেন, সেটি এক পর্যায়ে সহিংস হয়েছে। সরকারি দল, সরকারি দলের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পুলিশের বাধার কারণে, সেগুলো আমরা জানি। কিন্তু ওনারা কিন্তু সব কিছু শান্তিপূর্ণভাবে করেন, যৌক্তিকভাবে করেন, সেই কারণে জনগণের এত সমর্থন পেয়েছে। সেই কাজটি এখনও বহাল রাখতে হবে। যা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে গত কয়েকদিন আমরা আলোচনা করছি, আপনার 15 আগস্টকে কেন্দ্র করে বা এর আগে পরে, সেই জায়গাটা এটা নিয়ে আলাদা করে বেরিয়ে আসতে হবে। নাজমুল সাহেব ভাই, সেটি নিশ্চয়ই শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিবর্তন এবং সংস্কারের কাজটি হোক, সেটি সকলের প্রত্যাশা। দর্শক, চট্টগ্রাম থেকে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ। রাসেল আহমেদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একদম শুরুতেই আমাদের স্টুডিওতে আছেন আরেকজন সম্মানিত কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলছিলেন যে দু একটি জায়গাতে যে সমন্বয়ক বা সহ সমন্বয়ক যারা তারা পদত্যাগ করেছেন, বেশ কারণের কথাও তারা বলেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে যদি আসি, তারা কারণ হিসেবে যে বিষয়টি উল্লেখ করেছে সেটি সমন্বয়হীনতার একটি বিষয় রয়েছে, অপরাজনীতির আভাস বা সেখানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই, এমন কি হলো যে কারণে তাদেরকে 5 জন সমন্বয়ককে পদত্যাগ করতে হলো? শুরুতেই নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক বৃন্দ আছে এবং চট্টগ্রাম জেলার সমন্বয়ক বৃন্দ আছে, আমরা শুরু থেকেই খুব সুন্দরভাবে আমাদের পরিকল্পনা মাফিক আমাদের যে কর্মসূচিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি, এখনো চলছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ, প্রভিসি সহ প্রভোস্ট এবং প্রক্রিয়াল বডি সহ সকলের পদত্যাগের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী ভাই বোনের এই দাবিটি ছিল অনতিবিলম্বে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে কর্মকর্তা আছে, ভিসি, প্রভিসি, প্রক্টোরিয়াল বডি ও প্রভোস্ট যারা আছেন,
তাদেরকে যেন অনতিবিলম্বে পদত্যাগ করানো হয় এবং করতে যেন বাধ্য করা হয়। এক্ষেত্রে আমাদের সমন্বয়কদের মধ্যে কয়েকজন সম্মতি জানায় নাই এবং তারা চেয়েছেন যে আমাদের ভিসি প্রভিসি সহ প্রশাসনিক যে কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন তারা থাকুক। তারা যে লজিক দেখিয়েছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফাংশনিং হবে না যদি আমাদের প্রশাসনিক কর্মকর্তারা ভিসি প্রভিসি বা প্রক্রিয়াল বডি যারা পদত্যাগ করেছেন তারা যদি পদত্যাগ করে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফাংশন সেগুলো বন্ধ থাকবে। কিন্তু আপনারা জানেন আমাদের আন্দোলন যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে চট্টগ্রামে। আমাদের আন্দোলনের এই যে ছড়িয়ে পড়া এবং আমাদের আন্দোলন বেগবান হওয়ার সময় ছাত্রলীগ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অছাত্র আছে তারা আমাদের উপর বর্বরচিত হামলা চালায় এবং আমাদের কয়েকজন ভাইকে আহত করে রক্তাক্ত করে। রাসেল আহমেদ, এই যে রাসেল আহমেদ, এখানে আমি আমার একটা ছোট্ট প্রশ্ন রাসেল আহমেদ, আপনার কাছে অছাত্র অথবা দুর্বৃত্ত এই যে শব্দগুলো যখন কোথাও হামলা অথবা অনাকাঙ্ক্ষিত বা অগণতান্ত্রিক কোনো আচরণ হচ্ছে, এই যে শব্দগুলো আপনারা বলছেন, এদের প্রকৃত পরিচয় কি আপনারা খুঁজে পেয়েছেন বা খোঁজার চেষ্টা করছেন যে আসলে এই অছাত্রদের পরিচয় কি? হ্যাঁ, আমরা নিশ্চয়ই, আমাদের কাছে লিস্ট আছে, তালিকা আছে কারা অছাত্র এবং যারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন পদে আছে, যেমন সভাপতি, সহসভাপতি, তারা ম্যাক্সিমামই 12-13 সেশনের, 14-15 সেশনের, তো তাদের ছাত্রত্ব নেই। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর নেতৃত্ব দেয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অপকর্মগুলো হয় তারা সেগুলো সামনে থেকে দিয়ে থাকেন। তো আমি যেটা বলছিলাম, আমাদের আন্দোলন যখন বেগবান হয় 15 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে আমাদের শাটল ট্রেনে করে যখন আমাদের শহরে আসার জন্য রেডি হয়েছে, তখন শাটল ট্রেন থেকে তাকে ট্রেনে হিসড়ে নামানো হয় এবং সেই নেতৃত্বটা দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রলীগের সকল পদবীধারী নেতারা। এবং এই যে তারা এই অপকর্ম করেছে এবং আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, আমাদের প্রশাসনের ছত্রছায়া থেকে করতে পেরেছে। আমাদের এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকদের বাসায় বোমা হামলা হয়েছে যারা আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। এত কিছুর পরেও আমাদের প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই, বরঞ্চ তাদেরকে হলে থাকতে দিয়েছে প্রোটোকল দিয়ে, কিন্তু আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে হল থেকে বিতাড়িত করেছে, রাতের বেলা বিতাড়িত করেছে। তো এই যে এত কিছু হয়ে যাওয়ার পর আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনের দাবি ছিল অনতি বিলম্বে যেন প্রশাসনকে খুব দ্রুত সময়ের মধ্যে যেন পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং আমরা সেটাই করতে চেয়েছি। কিন্তু আপনার কোনো প্রশ্ন আছে কিনা, মানে যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বা চিটাগংয়ের অবস্থা জানাচ্ছিলেন আমাদের রাসেল আহমেদ, তার কাছে আপনার কোনো কিছু জানা আছে কিনা? সুস্পষ্ট এটা আমার কাছে জানা ছিল। আপনার এটা জানা আছে, তাহলে আমরা শেষ করি আপনার কাছে ফিরছি। জি রাসেল আহমেদ, শেষ করুন। তো আমাদের আমরা পদত্যাগ করাইতে বাধ্য হই, কিন্তু আমাদের কয়েকজন সমন্বয় আমাদের এই দাবিতে অসম্মতি জানায়। তারা যে লজিকটি দেখাতে চেয়েছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যদি অভিভাবকরা না থাকেন তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডগুলো বা আমাদের একাডেমিক ফাংশনিং হবে না, তাই তারা আমাদের বিরুদ্ধে 4-5 জন আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তো আমরা যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যদি একত্রে এই দাবিটি তোলে যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পদত্যাগ করতে বাধ্য হন, নইলে আমরা আপনাদের প্রতি অনাস্থা পোষণ করব এবং আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব, তাহলে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী ভাই বোনের দাবির উপর ভিত্তি করে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা তাই করতে চেষ্টা করেছি এবং তারই ফলশ্রুতিতে আজকে 5 জন সমন্বয়ক পদত্যাগ করেছে। অসংখ্য ধন্যবাদ। তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং তাদের যে সিদ্ধান্ত তাদের আমরা সম্মান প্রদর্শন করেছি, কেননা প্রথম থেকে তারা আমাদের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। মানে মতামত যাই হোক, সেটাকে আপনারা স্বাগত জানিয়েছেন। গণতান্ত্রিক যে রীতি বা যে শিষ্টাচার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আসতে চাই, প্রসঙ্গটি একটু অন্যরকম। যে আমরা দেখলাম যে 15 আগস্টে কোথাও কোথাও ডিজে পার্টি কিংবা ব্যাগ মোবাইল তল্লাশির ঘটনা ঘটেছে, নিশ্চয়ই সেটি আপনি জানেন। কোথাও কোথাও লুঙ্গি ড্যান্স কোড আনকোড এভাবে হয়েছে। সেটি এই জায়গাতে যারা সরকারে ছিল তারাও কিন্তু এই ধরনের ঘটনাগুলোতে আন্দোলন সংগ্রামে মানুষের মোবাইল ব্যাগ তল্লাশি হয়েছে, সেক্ষেত্রে এই দুর্বৃত্তদের উপরে চাপিয়ে দিয়েছে। কিন্তু আপনারা তো মাঠে আছেন, আপনাদের সাথে সবাই আছে এই সংস্কারের প্রশ্নে, তাহলে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে বা ঘটলে এদেরকে খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কেন দেওয়া সম্ভব হচ্ছে না? এই বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। কারো ব্যক্তিগত ফোন পার্স চেক করা এটা কোনো স্টুডেন্টের কাজ নয় এবং এটা কেউ করতে পারে না।
এটা পুলিশ প্রশাসনও করতে পারে না, কোনো অভিযোগ ছাড়া কারো ব্যক্তিগত জিনিস তল্লাশি করা। এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং হচ্ছে এই ব্যবস্থাটা যদি না নিতে পারে এখন এসে, এই সময় এসে, তাহলে তো আমাদের এই যে 5 তারিখ পর্যন্ত এত শত শত ভাইয়ের জীবনের মূল্য নেই। আমি এই ব্যাপারে লিখেছিলাম, আমি লিখেছি হচ্ছে কয়েকটা সংবাদ মাধ্যম আমার পোস্টটাকে করেছে, রিপোর্ট করেছে এটা নিয়ে। আমি বলেছি এটা হচ্ছে আওয়ামী চরিত্র, ফ্যাসিবাদী চরিত্র। আর যারা এই কাজগুলো করছে আপনার মন্তব্য আমরা পড়েছি, জি হ্যাঁ, তাদের হৃদয়ে তারাও ফ্যাসিবাদী চরিত্র লালন করে মনস্তাত্ত্বিকভাবে। সো তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে। এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, যেটি আমাদের রাসেল আহমেদ বলছিলেন যে যারা পদত্যাগ করেছেন তারা আন্দোলনের শুরু থেকে আন্দোলনের সাথে ছিলেন, এখন তারা ভিন্ন মতের কারণে তারা এই আন্দোলন বা এই সংগ্রাম বা বিপ্লব থেকে তারা সরে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তিনি স্বাগত জানাচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো যে আন্দোলনে আপনাদের সাথে ছিলেন, কিন্তু এই পর্যায়ে এসে দেখা গেল এদের মধ্যে সেই ফেসিবাদী চরিত্র রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি হবে? দেখেন, এখানে আমি একটু বড় করে বলতে চাচ্ছি। আমি আজকে বাংলা কলেজের, আপনারা সবাই নিউজ করছিলেন, মিরপুর বাংলা কলেজে যখন হচ্ছে মিরপুর 10-এ স্টুডেন্ট অবস্থান নিত, তখন হচ্ছে হামলাকারীরা মিরপুর বাংলা কলেজে রাতেও বাসা করে থাকতো, মানে ওখানের ক্লাসরুমগুলোতে থাকতো এবং সেখান থেকে তারা দিনের বেলা বিভিন্ন জায়গায় হামলা করে আবার ওটার ভিতর গিয়ে আশ্রয় নিত বারবার। সেই মিরপুর বাংলা কলেজের শিক্ষকদের বহিষ্কারের বিরুদ্ধে প্রধান শিক্ষক এবং গভর্নিং বডির পদত্যাগের নিয়ে আন্দোলন করছিল। প্রধান শিক্ষক পদত্যাগপত্র দিয়েছে, গভর্নিং বডি অ্যাকসেপ্ট করতেছে না, মানে প্রিন্সিপাল জি অধ্যক্ষ কলেজ। এবং ছবিতে যেটা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এখানে ব্যক্তিগত সম্পর্ক অনেক টিচারের সাথে কারো ভালো থাকতে পারে, হইতে পারে, এবং হয়তোবা তাদেরকে টিচাররা কনভিন্স করতে পারছে, যেমন অনেক জায়গায় কনভিন্স করে না আমি চেষ্টা করেছি, হয়নি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে শিক্ষক মানে চেষ্টা করেও স্টুডেন্টদেরকে নিরাপত্তা দিতে পারে না, যে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না, সেই প্রশাসন থাকার তো কোনো ক্যাপাবিলিটি নেই, উনি ভবিষ্যতেও পারবেন না। মানে নৈতিক জায়গা থেকে আপনারা কোনো অবস্থান দেখছেন না? হ্যাঁ, ওনাদের অবস্থান নেই। সো সমন্বয়ক যারা হয়তো তাদেরকে কনভিন্স করতে পারছে, টিচাররা অনেক ক্ষেত্রে কনভিন্সিং ভূমিকা রাখতে পারে, এই ক্ষেত্রে তারা মানে ভিন্ন মত কারো থাকলে সেটাকে আপনারা স্বাগত জানাবেন? আমরা স্বাগত জানাবো অবশ্যই। তবে কেউ যদি ফ্যাসিবাদী কাজগুলো করে, যে মোবাইল চেক করা, কাউকে লুঙ্গি খুলে সেটা তো নিশ্চয়ই ভিন্ন মত নয়, সেটা মোটেও ভিন্ন মত না। ভিন্ন মতের সেটা বিশৃঙ্খলা তৈরি করা, মানুষের দমিয়ে রাখার চেষ্টা, তো আমরা তো এটার জন্য লড়াই ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা। আমরা তো আমরা এটা কোনো সংগঠন না, আসলে বৈষম্যবিরোধী ছাত্র কোনো সংগঠন না, এটা হচ্ছে যে যেখানে আমরা যখন করছি এটা অর্গানিক্যালি গড়ে উঠছে, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কারা লিড দিচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করছে, আচ্ছা ভাই আপনাদের একটা লিস্ট দেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় সমন্বয়টি এভাবেই হয়েছে। এখন সামনের দিকে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য হয়তো আমরা এটাকে একটা সাংগঠনিক গ্রুপ দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য যেটা করা দরকার। অসংখ্য ধন্যবাদ মাসুদ। আরো আলোচনা শুনবেন নাজমুল আশরাফ ভাই। আপনি শুনছিলেন যে আমাদের আব্দুল হান্নান মাসুদের বক্তব্য এবং রাসেল আহমেদের বক্তব্য, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, এখন ওনাদের হাতে যে কাজ, এই মুহূর্তে যে কর্মসূচি বা ভবিষ্যৎ কর্মসূচি, সেটার জন্য একটা সাংগঠনিক কাঠামো এবং পরিকল্পনা অবশ্যই লাগবে। আন্দোলনের সময়ের বাস্তবতা আর এখনকার বাস্তবতা এক না। সেই ক্ষেত্রে ওনারা তো সবাই ছাত্র, ওনাদের পড়ালেখা আছে, বিশ্ববিদ্যালয় খুললে পরে ওনারা ক্লাসে ফেরত যাবেন, ফলে ওনারা হয়তো পড়াশোনার পাশাপাশি এই দায়িত্বটা পালন করবেন, কিন্তু মূল কাজটা তো করবে সরকার। সরকারকে সহযোগিতা করা, সরকারকে পরামর্শ দেওয়া এবং তাদের দাবি দেওয়া, আকাঙ্ক্ষাগুলো তুলে ধরা, মনে করিয়ে দেওয়া, কোথাও ব্যত্যয় ঘটলে পরে সরকারের উপরে চাপ তৈরি করা, এটাই তো আপনারা করবেন, রাইট? তো সেই জায়গায় এটার জন্য কিন্তু একটা পরিবর্তিত কাঠামো দরকার হবে, হ্যাঁ, যার মাধ্যমে কাজটা আপনি ভালো করতে পারবেন। একদম ঠিক, সেটা সরকারকে দেওয়া, জনগণকে দেওয়া, দুপক্ষকে এই মেসেজগুলো দেওয়া। কিন্তু আপনাদের নামে বা আপনাদের ভিতরে ঢুকে অথবা আপনাদের মধ্য থেকেও কারো মন মানসিকতার কারণে ওই যে ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যা কিছু করেছে তার কোনো কিছু যদি আপনাদের মধ্যে দেখা যায়, তখন কিন্তু মানুষ হতাশ হবে। আপনাদের উপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। আপনারা গোটা দেশটাকে বদলে দেবেন, স্বৈরাচার পতন ঘটিয়েছেন, নতুন বাংলাদেশ গড়বেন, সংস্কার করবেন, রাষ্ট্র মেরামত করবেন, বিশাল কর্মসূচি, কিন্তু অনেক বড় লক্ষ্য। এই 5ই আগস্টের পরে কিন্তু নাজমুল সাহেব এটি নিয়ে আপনারা কথা বলেছেন, আপনি কথা বলেছেন, আমি নিজে শুনেছি, আমাদের মাসুদও কথা বলেছেন, আমার সেটি শোনার সুযোগ আছে। সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে যারা মাঠের বিরোধী দল ছিল, তাদের যে ছাত্র সংগঠন, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় নৈরাজ্য করেছে, তাদের অনেকে কিন্তু বহিষ্কার পর্যন্ত করেছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি যে ওনারা একটা শক্তি, ওনারা যখন কোটা সংস্কার আন্দোলন করেন তখন ওনাদের একটা ধরন ছিল, আমি বলছি শান্তিপূর্ণভাবে করেছেন, সবই শিক্ষার্থী এবং অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক শুরুর দিকে তো লক্ষ্য ছিল, পরে যে আরো অনেকে যুক্ত হয়েছে, জনতা যুক্ত হয়েছে,
সব শ্রেণীর পেশায় মানুষ যুক্ত হয়েছে, সেখানে তো আপনার অন্য দলের লোকও যুক্ত হয়েছে নিশ্চয়ই। ফলে ওই মানুষগুলোর লক্ষ্য আর ওনাদের লক্ষ্য হয়তো এক হবে না, কিন্তু আন্দোলনটা একসাথে ওনারা করেছেন। সেই জায়গায় ওই মানুষগুলো তো আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে অনেকে হতাহতও হয়েছেন। তারা কিন্তু আবার এখন দলীয় পরিচয়ে বিভিন্ন জায়গায় দখল, চাঁদাবাজি এগুলো করছে। হামলা টামলা তো সারা দেশে যা হওয়ার তো হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি যে কোনো পরিবর্তন ঘটলে পরে বা সরকারের যখন পতন হয় তখন কিন্তু এরকম কিছু প্রতিশোধ পরায়ণ ঘটনা ঘটা উচিত না। এবার বেশি ঘটছে কেন? কারণ 5 বছর মেয়াদের একটা সরকার বিদায় নিলে যেই পরিমাণ প্রভাব পড়ে, 15 বছরে 16 বছর তো তার চেয়ে বেশি প্রভাব পড়বেই। এবং ফ্যাসিবাদী শাসন, যেখানে স্বৈরাচারী শাসন এবং নজিরবিহীন সব অপকর্ম, ফলে তার প্রতিক্রিয়াটা বেশি হয়েছে। আরো বেশি হয়েছে পুলিশ ছিল না, মানে ওইসব পরিস্থিতি মোকাবেলা করার কথা কাদের? পুলিশ। তো পুলিশও আক্রান্ত হয়েছে, পুলিশ পালিয়ে গেছে, কারণ পুলিশ 16 বছরে যা অপকর্ম করেছে তাদের উপরও সেই প্রতিশোধটা নিয়েছে সাধারণ মানুষ। সেখানে রাজনৈতিক অরাজনৈতিক শক্তি সবই হয়তো আছে, কিন্তু বৈষম্য বিরোধীর নামে তো কেউ কিছু করে নাই। যেই প্রতিহিংসাগুলো আমরা দেখলাম সেগুলো সবার পরিচয় জানা যায় না, অনেক ক্ষেত্রে সেগুলো রাজনৈতিক প্রতিপক্ষের কাজ, তেমনটা আমরা দেখেছি, শুনেছি। কিন্তু আপনি বলছিলেন যে আপনার মূল প্রশ্নটা কি ছিল জানো? না, সেই জায়গাতে মানে দুইজনের বক্তব্যের মধ্যে বিশ্লেষণ এবং পাশাপাশি যে বিএনপি ছাত্র সংগঠন বা যুবদল এদের কিন্তু অনেক নেতার নাম এসেছে। বিএনপি, যুবদল, ছাত্রদল বা আরো এটা আমরা একটু সময় নিয়ে শুনতে চাই, এটা একটু সময় নিয়ে শুনতে চাই। সব একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, কোন পথে বাংলাদেশ, যে আলোচনাটি নাজমুল হাসান ভাই শুনছিলাম, যে আসলে এর আগে আমরা আওয়ামী লীগের কাছ থেকে বিএনপির বিরুদ্ধে, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা নানা ধরনের অভিযোগ, আলোচনা, সমালোচনা আমরা শুনেছি। কিন্তু এই আন্দোলনের পরে যেখানে সবারই প্রত্যাশা ছিল যে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে একটা সংস্কার আসবে এবং রাজনৈতিক দলগুলো সেই সংস্কারকে ধারণ করবে, কিন্তু দেখা গেল 5ই আগস্টের পরে বিএনপির ছাত্র সংগঠন বা যুব সংগঠনের অনেকের বিরুদ্ধে অভিযোগ এবং তারা বহিষ্কারও করেছেন, এবং অভিযোগটা হলো চাঁদাবাজি, নৈরাজ্য, এগুলো। এটা তো আমাদের পুরনো সংস্কৃতি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই দলগুলো কিভাবে চলে আমরা দেখেছি। বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি পাল্টাপাল্টি, মানে বিরোধী দলে থাকলে একরকম, সরকারি দলে থাকলে একরকম, এবং বিরোধী দলে থেকে যে কাজগুলো বিরোধিতা তারা করে, সরকারি দলে গিয়ে তারা সেই কাজগুলো করে। এখন তো তারা সরকারি দলে নাই, তার মানে সরকারি দলে যাওয়ার প্রত্যাশা আছে, এবং নিশ্চয়ই সুষ্ঠু নির্বাচন হলে, এত বছর তারা বিরোধী দলে ছিল, আওয়ামী লীগের এই পতন বিকল্প শক্তি হিসেবে হয়তো জনগণ তাদেরকে ভোট দেবে, কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করা তো সইছে না। এখনই নানান জায়গায় যেগুলো হয় আর কি, ক্ষমতার বদলের পরে সেগুলো শুরু করেছে। তবে সুখবর হচ্ছে বিএনপি ব্যবস্থাও নিচ্ছে, এবং সর্বোচ্চ পর্যায় থেকে আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, ওদের কাছ থেকে কিন্তু শুনেছি বক্তব্য, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এগুলো না করতে দেওয়া। তারপরে বিভিন্ন জায়গায় করছে, পুরনো অভ্যাস তো। তো এই যে সংস্কার, নতুন বাংলাদেশ ওনারা গড়তে চান, বিপ্লব করেছেন, তো সেখানে তো নতুন রাজনীতি দরকার। এখন পুরনো রাজনীতি দিয়ে তো হবে না। আওয়ামী লীগের রাজনীতি ব্যর্থ হয়েছে, বিএনপিও যদি তার রাজনীতিটা করে আগে যেটা করেছে, তাহলে সেটাও ব্যর্থ হবে। সেখানে ওনাদের ভূমিকাটা যে বড় দলগুলোকে বা সকল রাজনৈতিক দলগুলোকে নতুন রাজনীতি করতে, ইতিবাচক রাজনীতি করতে, সহনশীল রাজনীতি করতে, গণতান্ত্রিক রাজনীতি করতে, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি করতে সহায়তা করা, সেই পথটা ওনারা দেখিয়ে দিয়েছেন, এবং সেই জায়গায় ওনারা থাকবেন। এখন ওনারা নিজেরাই যদি সংকটে পড়ে যান, যেমনটা নানান রকমের ঘটনা ঘটছে ওনাদের মধ্যে, সেটা নিশ্চয়ই ওনারা কাটায় উঠবেন আমরা আশা করি, কারণ ভরসা তাদের উপরই। তারা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আবার সবকিছু ঘুরে ফিরে আগের জায়গায় চলে যাবে, মানুষ হতাশ হবে। সেই জায়গায় তাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে, নিজেদের ভিতরের দুর্বলতার সমস্যা যেমন দূর করতে হবে, সরকার এবং রাজনৈতিক দলের উপরও সেই চাপটা বহাল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। রাসেল আহমেদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? রাসেল শুনতে পাচ্ছেন? রাসেল আহমেদ, আপনি, জি, আমরা এই পর্যায়ে আপনার কাছে যেটি প্রশ্ন, আপনি শুরুর দিকে ওই বাস্তবতার কথা, অর্থাৎ কেন 5 জন সমন্বয়ক পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, সেটা আপনি বলছিলেন। সুতরাং আপনার সেই আলোচনা শুনতে শুনতে আমার এটা মনে পড়লো, প্রশ্নটি ওই পর্যায়ে শুনতে পারিনি, এখন শুনতে চাই। সেটি হলো যে সাধারণ শিক্ষার্থীদের যে মতামত আন্দোলনের সময় ছিল বিশ্ববিদ্যালয় সম্পর্কে, যারা বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষক এবং প্রশাসনে যারা ছিলেন তাদের সম্পর্কে, সেই জায়গা থেকে এখন আপনারা যে অবস্থানে আছেন, আপনারা যে সিদ্ধান্তে আছেন, সাধারণ শিক্ষার্থীরা কোন পথে? সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকে যেহেতু আমাদের সাথে ছিলেন এবং আমাদের প্রতি আস্থা রেখে আমরা আন্দোলনকে যেভাবে এগিয়ে নিয়ে গেছি, তারা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, যেভাবে আমাদের সাথে ছিলেন, এখনো তারা সেভাবেই আছেন।
আমরা বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বান্ধব যে পরিবেশ নিশ্চিত করার কাজগুলো করতে হবে, সেই কাজগুলো করার সময় আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের সাথে থাকবেন। জি, আরেকটি বিষয় রাসেল আহমেদ, সেটি হচ্ছে আপনারা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন, একটা পর্যায়ে কিন্তু এসে নেতৃত্ব আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমিত থাকেনি, এটা সারা দেশ ব্যাপী ছড়িয়েছে। এলাকার সার্বিকভাবেই আপনার নেতৃত্বের জায়গাটিতে আপনারা অগ্রভাগে ছিলেন। আমার প্রশ্নটি হলো যে আমরা কিন্তু গণমাধ্যমে 5 আগস্টের পরে আমরা এরকমও দেখেছি যে সেখানে লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে। এই ধরনের অগণতান্ত্রিক এবং ধ্বংসমূলক আচরণগুলো, যেগুলোর মানুষের জানমাল এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা এখন মাঠে আমাদের সেনাবাহিনী আছেন, তারাও কাজ করছেন, ব্যবস্থা নিচ্ছেন। আপনাদের পক্ষ থেকে যে সক্রিয় থাকা বা মাঠে থাকা, সেই কাজগুলো কতটা হচ্ছে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা এবং সমর্থনের বা তাদের অংশগ্রহণের ব্যাপারটা কেমন বা কতটুকু পাচ্ছেন? সারা বাংলাদেশের মানুষ জেনে খুশি হবে পশ্চিমী ছাত্র আন্দোলন যেভাবে দেশ গঠনের কাজ করছে। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান রয়েছে তা কাটিয়ে উঠতে পারবো। আমরা চট্টগ্রামে আমাদের ট্রাফিকে যখন ট্রাফিকে কোনো ধরনের প্রশাসনিক কাঠামো হচ্ছে না বা ট্রাফিক নিয়ন্ত্রণ নেই, পুলিশ কোনো ফাংশন করছে না, সে সময় আমরা ঘোষণা দিয়েছিলাম যে আপনারা যে যার অবস্থান থেকে আমাদের ট্রাফিকিং, রাস্তা পরিষ্কার সহ বাজার মনিটরিং, যে কোনো সব ধরনের কাজ আপনারা একত্রে করবেন। এবং আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশের বিভিন্ন জেলাগুলোতে এবং সারা বাংলাদেশে আপনারা দেখে থাকবেন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাস্তার যে ট্রাফিক নিয়ন্ত্রণ তারা সেটা করতে পেরেছে এবং রাস্তাঘাট পরিষ্কার সেগুলো করেছে, গ্রাফিতি অঙ্কন করেছে, এছাড়াও বাজার মনিটরিং করেছে। আরেকটা সবচেয়ে বড় বিষয় আমাদেরকে যখন প্রশাসন, পুলিশ সহ সকল ধরনের প্রশাসন তাদের ফাংশন বন্ধ রেখেছে এবং রাস্তায় আমাদের আইন শৃঙ্খলার যে কাজগুলো রয়েছে যখন তারা করতে পারছে না, তখন সেনাবাহিনী আমাদেরকে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করছে এবং সবচেয়ে যে বড় সহযোগিতার প্রয়োজন তারা করছে এবং এখনো করেছে। আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন সেগুলো পেয়েছি। কয়েকদিন পরে আমরা জেলা প্রশাসনের সাথে মিটিং করেছি, জেলা প্রশাসকের সাথে মিটিং করেছি, পুলিশ কমিশনারের সাথে মিটিং করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদেরকে যে যে সহযোগিতাগুলো প্রয়োজন সেগুলো করবেন এবং শিক্ষার্থী ভাই বোনদের সহযোগিতার মাধ্যমে আমরা সমন্বয় করে আমাদের যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করবেন। এছাড়াও আপনারা জেনে খুশি হবেন আমাদের চট্টগ্রামের আপামর জনতা যাদের দেশকে ভালোবাসে এবং দেশের উন্নয়ন যারা প্রত্যাশা করে এবং দেশের সংস্কার যারা চান, তারাও সক্রিয়ভাবে রাস্তায় ভূমিকা পালন করছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। অর্থাৎ দেশপ্রেমী মানুষ এবং এই সংস্কারের সাথে যারা একমত, সবাই আপনাদের সাথে আছে, ব্যাপারটা এই তো? জি জি, হ্যাঁ। এছাড়াও আমাদের নাগরিক কমিটি গঠনের কাজ চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটনে 16টি থানা রয়েছে, আমরা সেখানে নাগরিক কমিটি দেওয়ার কাজ আমাদের চলমান রয়েছে। আমরা বিভিন্ন থানাতে 11 সদস্য বিশিষ্ট কিংবা কোথাও 13 সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি দেওয়ার চেষ্টা করছি। কয়েকটা থানাতে এখনো দেয়া হয় নাই। আমরা ছাত্র জনতা মানে যে কোনো ধরনের পেশাজীবী মানুষের সমন্বয়ে আমাদের রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের যে পরিস্থিতি বর্তমান সংকট রয়েছে বাংলাদেশে, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যে বিরাজমান সংকট রয়েছে, কিভাবে সেগুলো কাটিয়ে ওঠা যায়, আমরা সবাই মিলে সেই সমস্যাগুলো সেই কাজটি করছেন। রাসেল আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আরো প্রশ্ন আছে, সেটি পর্যায়ক্রমে শুনবো। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে রাজনৈতিক দল গঠন করবেন কিনা, সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি ইতিমধ্যে কথা বলেছেন। আজকে আলোচনায় শুনতে চাই যে রাজনৈতিক দল গঠনের ইচ্ছা আছে কিনা, থাকলে তার ধরনটি কেমন হবে, সেই দলের পক্ষ থেকে আবার ছাত্র রাজনীতির সুযোগ থাকবে কিনা। দেখেন আমরা মূলত এই রাষ্ট্রকে সংস্কারের চিন্তা করতেছি, আমরা প্রশাসন ব্যবস্থাকে সংস্কারের চিন্তা করতেছি, সকল ইনস্টিটিউটকে সংস্কারের চিন্তা করতেছি। এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে সেটা ছাত্রদেরই পছন্দের গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের মাধ্যমে আমরা এই সংস্কারটা চাচ্ছি। আমরা আপাতত আমরা জনগণের কাছ থেকে, এই দেশের মানুষের কাছ থেকে আমাদের উপর প্রবল চাপ আছে, আমরা যেন একটা রাজনৈতিক দল গঠন করে এই দেশের নেতৃত্ব দিই। বাট আমাদের মনে হচ্ছে যে এক্ষুনি সেই সময়টা নেই
এখন আপাতত আমাদেরকে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আমাদেরকে যারা ক্ষমতায় আছে তাদেরকে চাপ সৃষ্টি করে এই দেশের যে সংস্কারগুলো প্রয়োজন, সামনে যেহেতু একটা রাজনৈতিক দল গঠন করলে তারা যেন সুষ্ঠুভাবে ফাংশন করতে পারে, তাদের উপর যেন কোনো গভর্নমেন্ট আসলে নিপীড়ন করতে না পারে, এরকম পরিবেশ আগে তৈরি করা, তারপর যদি এই দেশের মানুষ চায় এরকম একটা নিশ্চয়তা তৈরি করা, এরকম একটা নিশ্চয়তা। আরেকটি বিষয় হলো যে আব্দুল হান্নান মাসুদ, যে এটি আপনি রাজনৈতিক সচেতন একজন শিক্ষার্থী এবং এই আন্দোলনের নেতৃত্বের জায়গা থেকে, যে আমরা একটা সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গণতান্ত্রিক বোধ তৈরি হবে, সেই 3 জোটের রূপরেখা নিশ্চয়ই মনে আছে, আপনি সেটি পড়েছেন, কিন্তু আমরা দেখলাম যে সময়ের ধাপে ধাপে সেই 3 জোটের রূপরেখার ফাইলবন্দি হয়ে থাকলো, পরবর্তী সময় সেটি হারা গেল এবং একটা সময় বেহাত হওয়া, অন্য হাতে চলে যায়, এই ধরনের অভিযোগও কিন্তু এসেছে। কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু মানুষের প্রত্যাশাটা একটু কি সম্পূর্ণই ভিন্ন এবং একটা সত্যিকার অর্থে সংস্কার হবে। 3 জোটের রূপরেখার উপর 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের পর 96 পর্যন্ত আস্তে আস্তে তাদের কেউই মানে হচ্ছে যে সরকার প্রথমে এসেছেন তিনি সেই রূপরেখার একটা পয়েন্টও ভুলে গেলেন। তারপরে 96-তে এসে আবার যেই গভর্নমেন্ট ক্ষমতায় আসলো আওয়ামী লীগের, তারাও একই ধরনের কাজ করলো। এইভাবে আস্তে আস্তে 2024 এরপর থেকে প্রায় নির্বাচন হলো 6টা। এই 6টা-7টা নির্বাচনের মধ্যে হওয়ার পরেও কোনো একটা গভর্নমেন্ট তাদের যে রূপরেখা দিয়েছে সেটার তারা বেমালুম ভুলে গেছেন, যার কারণে রাজনৈতিক দলগুলোর উপর দেশের মানুষের এই অনাস্থা। এদেশের মানুষ এই কারণেই চাচ্ছে যে ছাত্র জনতা এই সংস্কারটা নিজেরা করে তারপর রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক, তারপরে তার আগ পর্যন্ত যেন এই দেশের কোনো রাজনৈতিক দল কোনো সংস্কার নিশ্চিত না হয়ে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই দেশের মানুষ এখনো মনে করে যে তারা আবারও একই রকম এই প্রশ্নে, এই যে সংস্কারের প্রশ্নে এবং সেটি একটা স্থায়ী রূপ না দেওয়া পর্যন্ত জনমতামতের যে প্রত্যাশা বা সেটি প্রতিফলিত হওয়া, সেই জায়গা থেকে একাট্টা থাকা, একত্রিত থাকা, সেটা কতটা আপনারা পারবেন? এটা চ্যালেঞ্জিং। আমরা হচ্ছে একটা এই সংস্কারটা হলে কোনো বিদেশি প্রভু এদেশে নাক গলাতে পারবে না, সেই সংস্কারটা হলে কেউ সীমান্তে মানুষ মারতে পারবে না, সেই সংস্কারটা হলে চোরাচালান পাচার হবে না, সেই সংস্কারটা হলে এদেশে কেউ চাইলেই জোর করে ক্ষমতায় থাকতে পারবে না, সেই সংস্কারটা হলেই কেউ হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারবে না, সেই সংস্কারটা হলেই কেউ ব্যবসার নামে লুটতরাজ করতে পারবে না, সেই সংস্কারটা হলে কেউ 12,000 কোটি টাকায় যে পদ্মা সেতু হতো সেই পদ্মা সেতু 36,000 কোটি টাকা খরচ হবে না। সো এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা হচ্ছে এই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য, নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন সংস্থা পরিচালনা করে, বিদেশি প্রভুরা আছে যারা এই দেশ থেকে বিভিন্ন সুবিধা নিতে চায়। তার প্রত্যেকে এখন একাট্টা হয়ে আমাদের এই সংস্কারটা যেন সফল না হয় সেজন্য সব ধরনের অপচেষ্টা চালাবে। ভারতের গণমাধ্যমে বেশ কিছু তথ্য আমরা লক্ষ্য করলাম যেটি নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যায়নি, এবং সেক্ষেত্রে কি এই যে আপনি বিভ্রান্ত করা, ষড়যন্ত্র হচ্ছে, সেই বিষয়গুলো বলছিলেন, তাহলে সঠিক তথ্য আমরা উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে অর্থাৎ আপনাদের পক্ষ থেকে কোনো মানে ঘাটতি আছে কিনা, সেটি অনুভব করেন কিনা? দেখেন, আমরা সঠিক তথ্য, আমি এই ক্ষেত্রে অন্যান্য অনেক ক্ষেত্রে আমি ঘাটতি অনুভব করি, বাট এই ক্ষেত্রে ঘাটতি অনুভব করি না। আমরা সুস্পষ্টভাবে সবকিছু বলছি যাচ্ছে এই দেশের, আমরা বলতে চাচ্ছি আমাদের এখানে সংখ্যালঘু নেই, সংখ্যাগুরু নেই, সবাই আমরা বাংলাদেশি। বাংলাদেশের মানুষজনই এই দেশের মধ্যে, বাংলাদেশের মানুষজনই এই দেশে বসবাস করে, সে যে ধর্মেরই হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। সো এই জায়গায় তারা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে। সেই ভারতীয় গণমাধ্যমে যেটা করা হচ্ছে, বিভিন্ন আগের ভিডিও দেখিয়ে, আগের ছবি দেখিয়ে এদেশের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। ওই যে আমি বললাম, বিদেশি শক্তি আমাদের এই সংস্কারটা চাচ্ছে না, একইভাবে দেশি শক্তিও চাচ্ছে না, তারা আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলতেছে। প্রপাগান্ডা বা রিউমার ছড়াক না কেন, তাতে কাজে আসবে না। আমরা ছাত্র জনতা আগে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের এখন আরো বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। আমরা যদি এখন ঐক্যবদ্ধভাবে না থাকতে পারি, তাহলে আমাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি হবে। যারা এখন বিভ্রান্ত হবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিদেশি মিডিয়ার মাধ্যমে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিভ্রান্ত হবে যে হচ্ছে আমাদের মনে হয় কাজ শেষ, এখন আমরা চুপসে যাই, তাহলে বলবো ভুল পথে আছেন। আবার 90-এর গণ অভ্যুত্থান যেভাবে রক্ত দিয়ে হয়েও ব্যর্থ হয়েছে, 24-এর ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আপনাদেরকে দায়ী করা হবে, যারা শহীদ হয়েছেন তারা আপনাদেরকে দায়ী করবেন যে আপনারা কেন সরে গেছেন এই পথ থেকে সংস্কার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত। মাসুদ, অসংখ্য ধন্যবাদ। আর আলোচনা শুনবো নাজমুল আশরাফ ভাই। আসলে যেটি আব্দুল হান্নান মাসুদ বলছেন যে নিজেদেরকে একত্রিত থাকতে হবে, ঐক্য আরও জোরালো করতে হবে, সেই ঐক্যে যেতে আলোচনা শুনতে শুনতে হঠাৎ করে আমাদের এই প্রসঙ্গে ভারতের একটা প্রসঙ্গ চলে আসলো। সীমান্তে আরেকজন হত্যা হলেন, এটা কি আলাদা কোনো মেসেজ দেয়? দেখেন, ভারতের ভূমিকা নিয়ে তো আমরা অনেক বছর ধরে কথা বলছি। আমি এই ব্যাপারে স্পষ্ট যে কথাগুলো গত 15 বছর বলেছি, ভবিষ্যতেও বলবো, যে ভারতের যেই নিয়ন্ত্রণ, আধিপত্য এবং আমাদের সকল ক্ষেত্রে
তাদের যে বিচরণ, তাদের যে ভূমিকা, এটা সম্ভব হয়েছিল আমাদের সরকারটি তাদের পদানত থাকার কারণে। তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অকাতরে সব কিছু দিয়ে গেছে, সেটি আমরা সাবেক প্রধানমন্ত্রীর মুখ থেকেও শুনেছি। ফলে ভারত তো একটু থমকে যাবে, কারণ ভারত যেই সুবিধাটা পেয়েছে একদম মানে অকাতরে কোনো কিছু না দিয়ে সব কিছু পেয়েছে, না চাইতেই আমরা দিয়েছি। হ্যাঁ, শুধু বাকি ছিল বাংলাদেশ ভূখণ্ডটা তাদেরকে লিখে দেওয়া। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের যা কিছু আছে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সব কিছুই তো তাদের স্বার্থে তারা ব্যবহার করেছে আমাদেরকে। সেই ক্ষতিয়ান তো অনেক বড়। ফলে এই যে তাদের যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, অনেক বড় একটা সুযোগ, তার জন্য তারা তো এক ধরনের ভূমিকা নেবেই, উস্কানি দেবেই, সেই পরাজিত শক্তিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে, নিজেদের সেই সুবিধাটুকু আবার নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা বাস্তবতা। এর বাইরেও আমরা ভারতের যে গণমাধ্যমের ভূমিকা আমরা সবসময় দেখেছি, এখন না, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতের গণমাধ্যমের ভূমিকা খুবই ন্যাক্কারজনক। এখানে অসত্য মিথ্যাচারে ভর্তি থাকে, এবং আমরা তো সাংবাদিকতা করি। সাংবাদিকতা কি জিনিস আর রাজনীতি, আপনার অ্যাক্টিভিজম, সেটা তো অন্য জিনিস। তো ভারতের গণমাধ্যমগুলো কিন্তু আসলে জার্নালিজম করে, তারা অ্যাক্টিভিজম করে, এবং সেই অ্যাক্টিভিজমের মধ্যে তথ্য থাকে না, সত্য থাকে না, বিকৃত জিনিস থাকে, তাদের মতো করে ধরে, এবং শুধুমাত্র ভারতের স্বার্থের চিন্তা করে তারা সত্যের এই অপলাপগুলো করে। সেটা তারা আবার এখন শুরু করেছে। ভাই, এই 5ই আগস্টের পরে ভারতে যারা সুশীল সমাজ নামে পরিচিত অথবা যারা কলাম লিখে থাকেন বিভিন্ন বিষয় এবং কূটনৈতিক প্রসঙ্গ, বাংলাদেশ ভারতের সম্পর্কে অনেকেই লিখলেন। আমি দু একজনের লেখা পড়েছি, এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, ক্ষমা করবেন। সেটি হলো অনেকেই বলছেন কোড আনকোড ওয়াচ অ্যান্ড ওয়েট। কি বলতে চাই? না, তারা অপেক্ষা করো, দেখো এবং অপেক্ষা করো। না, বিষয়টা হলো কি যে ওইটা হচ্ছে ধরেন মানে নীতিগত অবস্থান বা কি ধরনের পরিবর্তন বাংলাদেশে হয়, এই পরিবর্তনের ফলে বাংলাদেশ কোন জায়গায় যায়, যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা কি করেন, এগুলো দেখার বিষয়। কিন্তু ভারত যে এই সরকার পতনের প্রথম দিন থেকে যেভাবে লেগেছে, আমরা হয়তো সরকার বা রাজনৈতিক দলের অবস্থান সেভাবে না দেখলেও গণমাধ্যমের মাধ্যমে ভারতের অবস্থানটা আমরা বুঝতে পারি। সেটি একতরফা এবং খুবই মানে ক্ষুব্ধ এক ধরনের ক্রোধ তাদের মধ্যে প্রকাশ। মানে পরাজিত হয়েছে একটি দল বাংলাদেশের, আর মনে হচ্ছে ব্যথাটা বেশি পেয়েছে। তারা তো দেশের সাথে কাজ করবে, তারা দেশের স্বার্থে কাজ করছে, অন্যায়ভাবে প্রতিবেশীর সাথে অন্যায় করে তারা নিজেদের স্বার্থ নিচ্ছে। এটা তো তারা প্রাপ্য না। আমি বলছি যে আপনি যখন অন্যায় সুবিধা নেবেন, সেটা তো সমর্থনযোগ্য না। যে আলোচনাটা আপনি করছিলেন হান্নানের সাথে, যে যা কিছু ওনারা চাচ্ছেন, দেশবাসী চাচ্ছে, জনতা ওনাদের পক্ষে আছে, সেটি হচ্ছে সঠিক গণতন্ত্রের চর্চা। সঠিক গণতন্ত্রের চর্চা নিশ্চিত হলে পরে সব কিছু নিশ্চিত হবে। গণতন্ত্র থাকলে আপনার অধিকার থাকবে, গণতন্ত্র থাকলে আইনি শাসন থাকবে, গণতন্ত্র থাকলে দুর্নীতি থাকবে না বা কমবে, গণতন্ত্র থাকলে জবাবদিহিতা বাড়বে, গণতন্ত্র থাকলে জনগণের প্রতিনিধিত্ব বাড়বে, গণতন্ত্র থাকলে জনগণ চাইলে যে কাউকে ক্ষমতা নিতে পারে, ক্ষমতা থেকে ফেলতে পারে, সেই বিষয়গুলো নিশ্চিত হবে। সঠিক গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা এবং সংস্কার তো রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সব ক্ষেত্রে দরকার, এবং একেবারে বিভিন্ন শ্রেণী পেশার ক্ষেত্রেও আমরা যে চর্চাগুলো দেখেছি সব কিছুই তো মানে দুর্বৃত্তায়নের শিকার হয়েছিল। সব কিছু যদি ওনারা শেষ করতে চান, এটা এক জীবনেও সম্ভব না। ফলে এই প্রক্রিয়াটা শুরু করা, এবং যেটা বলছিলাম যে ওনারা যে শক্তি, ছাত্র শক্তি, শিক্ষার্থীদের শক্তি, যেটা তারা এরই মধ্যে প্রমাণ করেছেন, জনগণ দেশের এবং মানুষের স্বার্থে সেই চাপটা বজায় রাখা, চাপটা সরকার করবে। এই অন্তর্বর্তী সরকার তো অনন্তকাল থাকবে না, কোনো না কোনো নির্বাচিত সরকার আসবে, রাজনৈতিক সরকার আসবে, তারাও যাতে একই কাজ করে, তার জন্য ঢেউটা রাখা, চাপটা বজায় থাকে, এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়া। দর্শক আরো আলোচনা শুনবো। আমি এই প্রসঙ্গে আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই, যে ভারতের প্রসঙ্গ, সেখানে মিডিয়া কিংবা সীমান্তে সবকিছু মিলে নানাভাবে আলোচনা হচ্ছে, আপনারা কি ভাবছেন? দেখেন, হচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা বন্ধুর মতো আচরণ করুক, তারা প্রভু শাস্তে না আসুক। তারা বারবার আমাদের সীমান্তে মানুষ হত্যা করে কাঁটা তারা ঝুলিয়ে রাখবে, এটা মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সরকার ছিল একটা দালাল সরকার, বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকার তাদের কাছে দেশের মাটি ভূমি সব কিছু বিক্রি করে, দেশের মানুষকে বিক্রি করে, শুধুমাত্র একটা জিনিসই চেয়েছে, ক্ষমতা। দেশের যত সম্পদ আছে সব কিছু দিয়ে দিয়েছে, নির্লজ্জের মতো বলতো ভারতকে যা দিয়েছে তা ভারত কখনো বলবে না। কিন্তু কখনো একবার বলতে শুনি না ভারত থেকে যা এনেছে এই দেশের মানুষ কখনো বলবে না। এই নির্লজ্জতম অবস্থা থেকে মুক্তি দিয়ে এনে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা ভূমিকা রেখেছি। আমরা বলবো যে বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে যেভাবে বিজিবিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আর্মিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এখন সে আর্মিরা ঘুরে দাঁড়িয়েছে, তারা এখন আবার দেশের মতো দেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে। একটাই কথা,
আমার দেশের একজনের লাশ ফেলবে, আমার দেশের একজনকে বিনা বিচারে গুলি করে হত্যা করবে, তাহলে তারা একটা গুলি ছুড়লে আমার দেশের বিজেপিকে আরেকটা গুলি ছুটতে হবে। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। আমার সেটি সার্বভৌমত্বের প্রশ্নে আলাপ আলোচনা করে যাতে এই ধরনের পরিস্থিতি না ঘটে সেদিকেই নজর রাখতে হবে। সেদিকে নজর অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, কিন্তু যখন আমরা ফিট দেখাচ্ছি বারবার তারা আমাদেরকে হত্যা করছে, তাদেরকে সেই চাপ সৃষ্টি করলেই তারা কেবল তার পাকিস্তানের সাথে আলোচনা করে। পাকিস্তান সীমান্তে এত মানুষ মারা যায় না, সবচেয়ে তাদের বহিরাষ্ট্র হচ্ছে পাকিস্তান, তার 10 গুণ বেশি আমাদের সীমান্তে মারা যায়। আমরা তার সাথে নাকি আমাদের সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনারা বলছেন যে সেটি এখানে নতজানু নীতির কারণে সেটি হয়েছে। কোনো নীতি, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বিশ্বের যে কোনো রাষ্ট্র, আমাদের পররাষ্ট্র নীতি হবে এমন যে কেউ আমার এখানে দাদাগিরি দেখাতে পারবে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র স্বাধীনভাবে কথা বলবে, সেটা যেই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, রাশিয়া হোক, যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক, নট ভারত। বাংলাদেশের একটা স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে। আর এই গভর্নমেন্টই আমাদের এই পক্ষে থাকবে, এদেশের ছাত্র জনতা তাকে নির্দ্বিধায় সাপোর্ট দিবে। যদি বাংলাদেশের সীমান্তে যদি কাউকে গুলি করে যদি সেখানে বিজেপি না পারে, প্রয়োজন ছাত্র জনতা সেখানে প্রতিরোধ করবে। আব্দুল মান্নান মাসুদ, আমি যতটুকু এভাবে যদি বলে থাকি আপনার আলোচনা শুনে, ন্যায়ের প্রশ্নে আপনাদের সমর্থন থাকবে? ন্যায়ের প্রশ্নে আমাদের 1000 জন জীবন দিয়েছে, প্রয়োজন আমরা আরো 5000 জন জীবন দিব। আমরা তো এখনো বেঁচে আছি। সেটা হয়তো বলছেন, সেটা আমরা একদম প্রত্যাশা করি না, আর রক্ত যাতে না ঝরে। বাস্তবতা হচ্ছে এটা, আমরা যেহেতু একবার যখন নেমেছি এই রাষ্ট্রটাকে সংস্কার করে ছাড়বো এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো, যাতে প্রত্যেকে দেখিয়ে বলবো যে বাংলাদেশেও হয়েছে, এই রাষ্ট্রেও হবে। এটি যাতে উদাহরণ হিসেবে থাকে। এবং আমাদের দেশের গণমাধ্যমে কেউ কেউ বলেছেন, আপনারা আলোচনা করেছেন, সে আরব বসন্তের মতো একটি বাংলা বসন্ত হয়ে আসুক এবং সে বসন্তের ছোঁয়া সকলের জীবনে সেটা ছড়িয়ে পড়ুক। আমরা একটু শুনতে চাই রাসেল আহমেদ আপনার কাছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আন্দোলনের সমন্বয়ক বা আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, বা খুব সরাসরি যদি বলি যে মাঠে যারা ছিলেন, কিছুটা হয়তো ব্যত্যয় সেখানে হয়তো সময়ের প্রেক্ষাপটে সেটি দেখা দিয়েছে, সেটি নিশ্চয়ই আবার ঐক্যবদ্ধ হবেন। সেই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে সকলের কাছে আপনার কি কোনো বক্তব্য অথবা কোনো মেসেজ আছে কিনা? নিশ্চয়ই আছে, সেটি কি শুনতে চাই। আজকে আমাদের যে 5 জন পদত্যাগ করেছেন, তারপরে আমরা চট্টগ্রামের সকল সমন্বয়ক আমরা বসেছিলাম, একটা মিটিং করেছি। আমরা সেখানে সবাইকে মেসেজ দিয়েছি যে আমরা যেহেতু একটা অপশক্তির বিরুদ্ধে দল মত নির্বিশেষে একত্রিত হয়ে একটা তীব্র আন্দোলন গড়ে তুলতে পেরেছি এবং সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি। তো আমাদের মধ্যে যে মনোমালিন্য হয়েছে বা কেউ কেউ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে কারো কারোর মধ্যে, তো আমরা সবকিছু যেন ভুলে আমরা আমাদের দেশ গঠনে আবারও একত্রিত হই, এটুকুই আমাদের মেসেজ ছিল। তো এতটুকু। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবেন। নাজমুল আশরাফ ভাই, শেষ মন্তব্য কি বলবেন? না, অবশ্যই আমরা তো এই বিজয় ধরে রাখতে চাই, বিজয় যাতে নস্যাৎ না করতে পারে, বিজয় যাতে হাতছাড়া না হয়, বেহাত না হয়, এবং ওনাদের শক্তিটা ওই জায়গায় যে ওনাদের সাথে জনগণ আছে। ওনারা তো কোনো সংগঠন না, কোনো রাজনৈতিক দল না, ছাত্র সমাজ, তার সাথে জনগণ যুক্ত হয়েছে এবং তারা জনগণের প্রত্যাশাটা ধারণ করতে পেরেছে। দেশ এবং জাতির স্বার্থে যা প্রয়োজন সেটা তারা করতে চেয়েছে। এখন পর্যন্ত সফল হয়েছে। টুকটাক ঘটনা এগুলো নিশ্চয়ই দূর হয়ে যাবে, কিন্তু আবারও বলছি যে এই শক্তি, এই অর্জন, এই বিজয় নস্যাৎ করার জন্য ওনাদের ভেতর থেকে হতে পারে, বাইরে থেকে হতে পারে, দেশের ভিতরে, দেশের বাইরে, নানানভাবে সেই ব্যাপারে সচেতন থাকা এবং জনগণের সমর্থন দেওয়া। আবার ছোটখাটো ঘটনা ঘটলে প্রচলিত রাজনীতির মতো অস্বীকার করে নানান রকমের ব্যাখ্যা বিশ্লেষণ এরকম আমরা অন্যের উপরে দায় চাপানো না। সবকিছু যদি হয় অন্যায় স্বীকার করে সংশোধন করা, তাহলে মানুষের যে আস্থাটা সেটা থাকবে না। আব্দুল হান্নান মাসুদ, যেটি নাজমুল আশরাফ ভাই যেখানে শেষ করলেন, যে ঘটনা ঘটতেই পারে, কোনো ভুল হতেই পারে, সেটা স্বীকার করে সংশোধন করা। আমরা সরাসরি আমরা এখন পর্যন্ত কোনো কিছু অস্বীকার করিনি। আমরা বলেছি যারাই করেছে তদন্তমান্য ব্যবস্থা নিতে হবে, সেটা যেই হোক, আমাদের হোক। আমাদের যদি কেউ সেই একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে না, যে বৈষম্য সৃষ্টি করবে, অন্যায় করবে, সে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে? আমি একদম শেষের দিকে, তবে এই প্রশ্নটি আমি করার লোভ সামলাতে পারছি না। সেটা হলো, আমরা বিভিন্ন সময় অতীতে রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটনা ঘটলেই দুর্বৃত্ত, এই শব্দটা এত বেশি ব্যবহার হয়েছে। আমার প্রত্যাশা এবং নিশ্চয়ই জনগণেরও প্রত্যাশা, সেটা হলো এই অনুপ্রবেশকারী এবং দুর্বৃত্ত শব্দ, এই শব্দগুলো বাংলাদেশের রাজনীতি থেকে দূর হবে কিনা, এবং সেটা আপনাদের মাধ্যমে দূর হোক। আজকের এই টক শোতে আমি একবারও এই ওয়ার্ডগুলো ব্যবহার করিনি, সামনে আমাদের কেউ ব্যবহার করবে না, আমি ব্যবহার করব না। যার কেউ যদি করে তাকে খুঁজে বের করে আইনের মুখোমুখি করা, ব্যবস্থা নেওয়া হবে। একেবারে শেষ লাইনটি কি বলবেন? শেষ লাইনে বলবো হচ্ছে, দেশের ছাত্র জনতা সবাই মিলেই এই একটা বিজয় অর্জন করেছে, একটা ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে দিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে এখনো হটানো যায়নি। তাই এক্ষুনি আমাদের বিভাজনের কোনো সুযোগ নেই।
আমাদেরকে সবাইকে আরো ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্র সংস্কারে সকলকে মনোযোগ দিতে হবে। এমন একটা রাষ্ট্র গঠন করতে হবে যেখানে আর কেউ চাইলে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, স্বৈরাচারী হয়ে উঠতে যেখানে পারবে না। নাগরিক এই মর্যাদা দায়িত্ব থাকবে। এই দায়িত্ব ছাত্র জনতা সকলের, কেউ নিজেকে এই দায়িত্ব থেকে মুক্ত মনে করার সুযোগ নেই। জি, অসংখ্য ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ, নাজমুল আশরাফ এবং রাসেল আহমেদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।